নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ লুজার ইউটিউব চ্যানেল। আজকে আমরা শুরু করব রিজনিং। রিজনিংয়ের একটি পার্ট আমরা দেখব যেটা সকলেরই একটু প্রবলেম হয়তো থাকে যেই পার্টটায়, সেই পার্টটা হচ্ছে ডাইস বা ডাইস অ্যান্ড কিউব। আমরা রিজনিংয়ের লুডোর ছক্কা সবাই করেছি, এখানে লুডোর ছক্কাটাই আমরা মেনলি দেখে নেব। আমরা লুডোর ছক্কা যখন করি তখন আমাদের এমনভাবে দেওয়া থাকে 1 2 3, কোনো একটা দেওয়া থাকলো 4 5 2। এখানে আমাদের কোনটার বিপরীতে কি সেটা বের করতে বলবে। সেক্ষেত্রে আমরা কি করে বের করব, কোনটার উত্তর কি হবে সেটা আমরা আজকে দেখে নেব। এখানে আমরা দেখে নেব প্রথমে এখানে ডাইসটা আমরা দেখে নিচ্ছি। ডাইস জিনিসটি হচ্ছে যেটা একটা ডাইস মানে একটা হচ্ছে যে কোনো জিনিস, একটা লুডোর ছক্কায় ধরে নিলাম। লুডোর ছক্কা যেটা ডাইস হবে সেটায় উপরের সিম্বল বা অ্যালফাবেট বা নাম্বার যাই হোক কিছু একটা থাকবে ডাইসের ক্ষেত্রে, কিন্তু যেটা কিউব হবে সেখানে কোনো কিচ্ছু থাকবে না, শুধুমাত্র প্লেন একটা এরকম একটা প্লেন একটা ঘর থাকবে কিউবের ক্ষেত্রে। আর ডাইসের ক্ষেত্রে সিম্বল থাকবে, নাম্বার থাকবে অথবা অ্যালফাবেট থাকবে, কিছু একটা থাকবে। আর ডাইস সব সময় রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার সব হতে পারে। রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র সব হতে পারে ডাইস, কিন্তু কিউব যেটা হবে, কিউব সবসময় ঘনকই হবে। ঘনক ছাড়া কিউব আমাদের সম্ভব নয়। অতএব কিউব সবসময় ঘনক হতে হবে বা কিউবের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। ডাইসের ক্ষেত্রে আমাদের ঘনক না হলেও আমাদের কোনো ব্যাপার নেই, ডাইসটা ঘনক ছাড়াও হতে পারে। আয়তকার ডাইসও আমাদের হতে পারে এখানে। তাহলে আমাদের কি হচ্ছে, প্রথমে আমরা কি দেখে নিলাম, ডাইসের উপরে নাম্বার, সিম্বল বা অ্যালফাবেট থাকতে হবে। কিউবের উপরে নাম্বার, সিম্বল, অ্যালফাবেট না থাকলেও হবে। আর ডাইসটা রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার সব হতে পারে, কিন্তু কিউব অলওয়েজ স্কোয়ারই হবে। তারপরে এখানে যদি ফেসের কথা বলা হয়, ডাইসের কটা ফেস হবে? ডাইসের ফেস মানে হচ্ছে তল। কটা তল আছে ডাইসের তল আছে, যদি এটা একটা ডাইস ধরি, ডাইসের কটা তল? এই একটা, এর অপোজিটে একটা, দুটো, এই একটা, এর অপোজিটে একটা, প্লাস দুটো, তারপর এই সামনে একটা, পেছনে একটা, প্লাস দুটো। টোটাল কটা তল হলো? 6টা তল হলো। এখানে ডাইসের ক্ষেত্রে সবসময় যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে সমস্ত কিছু হবে। যেমন এই একটা ধরো ডাইসের এই যে কোণটা, এই কোণের সাপেক্ষে আমরা কি পাচ্ছি? এই একটা খোপ পাচ্ছি, এই একটা খোপ পাচ্ছি, এই একটা খোপ পাচ্ছি। অতএব এই খোপগুলো কি হচ্ছে, এই কোণের সাপেক্ষে যদি বিচার করি, এরকম কোণ আমরা কতগুলো পাচ্ছি? ডাইসের তল পাচ্ছি কটা? 6টা। কোণ পাচ্ছি কটা? একটা কোণ, দুটো কোণ, তিনটে কোণ, চারটে কোণ, 5টা কোণ, 6টা কোণ, 7টা কোণ, 8টা কোণ। তাহলে ডাইসের কোণ হচ্ছে আমার কটা? 8টা। তাহলে ডাইসের নাম্বার অফ সাইড বা নাম্বার অফ বাহু, তাহলে বাহু কতগুলো হচ্ছে ডাইসের? তাহলে ডাইসের বাহু কতগুলো হচ্ছে? এখানে বাহু হচ্ছে 12টা। ডাইসটা আঁকাটা একটা ভালো একটা সিস্টেম দেখাই। এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, খুব সহজে আমরা করে নিতে পারবো। 4টে দাগ দিলাম, 5 নাম্বার দাগ, 6 নাম্বার দাগ, 7 নাম্বার দাগ, 8 নাম্বার দাগ, 9 নাম্বার দাগ, 10 নাম্বার দাগ, 11 নাম্বার দাগ, এই যে 12 নাম্বার দাগ। তাহলে টোটাল 12খানা দাগ দিয়ে আমি একটা ডাইস আঁকছি। এই জন্যে
ডাইসের কতগুলো বাহু হচ্ছে 12টা। খুব সহজে আমরা বের করে নিতে পারবো ডাইসের বাহুর সংখ্যা 12, কোণের সংখ্যা 8, ডাইসের তল হচ্ছে 6টা। তাহলে এখানে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যেটা শিখলাম ডাইস বা কিউব সম্পর্কিত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস। এখান থেকে আমরা এবার ডাইস থেকে কি করে আমাদের অঙ্ক দেবে, রিজনিং দেবে, সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। একবার ভিডিওটি দেখলে পরে পরবর্তীতে আর ডাইস নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকবে না। ডাইস আমাদের কি হতে পারে, রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার দুটোই হতে পারে। তাহলে ডাইসকে আমরা দুভাগে ভাগ করতে পারি। ডাইসকে দুভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস আর একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড। তাহলে স্ট্যান্ডার্ড ডাইসের মধ্যে কি পড়ছে? স্ট্যান্ডার্ড ডাইস হচ্ছে সেটাই যে ডাইসের 1 2 3 যে ডাইসের অপোজিট সাইডগুলোর যোগফল সবসময় 7 হবে। তাহলে স্ট্যান্ডার্ড ডাইস কি হলো? যে ডাইসের অপোজিট সাইডের যোগফল সবসময় 7 হবে, কিন্তু পাশাপাশি যেই যোগফলগুলো, পাশাপাশি যেই বাহুগুলো আছে, পাশাপাশি যেই সাইডগুলো আছে, এই সাইড এই সাইড, এই দুটো সাইডের যোগফল কোনো সময় 7 হবে না, বা যেই সাইডগুলো দেখা যাচ্ছে সেই সাইডগুলোর যোগফল কোনো সময় 7 হবে না। অতএব যেই সাইডগুলো দেখা যাচ্ছে সেই সাইডগুলোর যোগফল কোনো সময় 7 হবে না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইসের মেন বৈশিষ্ট্য। স্ট্যান্ডার্ড ডাইস আমরা একে বলবো। আর নন স্ট্যান্ডার্ড ডাইস কি হচ্ছে? নন স্ট্যান্ডার্ড ডাইসকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ক্লোজড আর একটা হচ্ছে ওপেন। ক্লোজড ওপেন মানেটা কি? এখানে আমরা ডাইস যেটা বের করলাম, এখানে 1 2 3 একটা ডাইস আছে, আর এখানে একটা ডাইস আছে, 1 2 3 4 5 6। এটা হচ্ছে ক্লোজ ডাইস। ক্লোজ ডাইস মানে হচ্ছে এখান থেকে আমি প্রত্যেকটা সংখ্যা দেখতে পাবো না। একটা ডাইসে 6টা সংখ্যা থাকবে, বা 6টা তল হলে পরে কি হবে, 6টা নাম্বার থাকবে, বা 6টা সিম্বল থাকবে, বা 6টা অ্যালফাবেট থাকবে। এই ক্লোজ ডাইসে কি হচ্ছে, আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি না, বা সবগুলো নাম্বার দেখতে পাচ্ছি না, এই জন্য এটাকে বলছে ক্লোজ ডাইস। আর এই ওপেন ডাইসে কি হচ্ছে, প্রত্যেকটা নাম্বার আমরা দেখতে পাচ্ছি। অতএব এখানে কি হচ্ছে, তাহলে ক্লোজ ডাইসে আমরা প্রত্যেকটা নাম্বার বা প্রত্যেকটা সিম্বল বা প্রত্যেকটা অ্যালফাবেট দেখতে পাচ্ছি না, কিন্তু ওপেন ডাইসে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? ক্লোজ ডাইসের ক্ষেত্রে অপোজিট সাইড কখনো দেখা যাবে না। এখানে কি হচ্ছে, অপোজিট সাইড কখনো দেখা যাবে না, অপোজিট সাইড দেখা যাবে না। তাহলে আর একটা জিনিস আছে, যেই সাইডগুলো দেখা যাবে সেই সাইডগুলো কখনো অপোজিট সাইডে হবে না। তাহলে কি হচ্ছে, যেই সাইডগুলো দেখা যাচ্ছে সেই সাইডগুলো কখনো অপোজিট হবে না। এখান থেকে তাহলে আমরা খুব সুন্দরভাবে জিনিসগুলো বুঝে নিলাম। স্ট্যান্ডার্ড ডাইস কি, নন স্ট্যান্ডার্ড ডাইস কি। স্ট্যান্ডার্ড ডাইসের অপোজিট সাইডের যোগফল সবসময় 7 হয়, আর যেই সাইডগুলো দেখা যায় সেই সাইডগুলোর যোগফল কোনো সময় 7 হবে না। আর ক্লোজ ডাইসের ক্ষেত্রে কি হচ্ছে, ক্লোজ ডাইস হচ্ছে যে কোনো তিনটে দেখা যাবে, আর বাকিগুলো দেখা যাবে না। অপোজিট সাইড কোনো সময় দেখা যাবে না, আর যেই সাইডগুলো দেখা যাবে সেই সাইডগুলো কোনো সময় অপোজিট সাইড হবে না। আর ওপেন ডাইসের ক্ষেত্রে কি হচ্ছে, সমস্ত সাইডগুলো দেখা যাচ্ছে, এখান থেকে আমরা বের করব। তাহলে এখান থেকে আমরা জিনিসগুলো দেখে নিই আর একবার ভালো করে। ডাইস অ্যান্ড কিউব, ছোট্ট একটি ভিডিও, তার মধ্যে দিয়ে আমরা সমস্ত কিছু কমপ্লিট করে দেব। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, পরে এখান থেকে একটা আমরা উদাহরণ দেখে নিই। 1 2
5। এখানে 1-এর বিপরীতে কি হবে? 1-এর বিপরীতে কি হবে? এখান থেকে আমরা খুব সহজেই বের করতে পারবো 1-এর বিপরীতে কি হবে। 1-এর বিপরীতে পার্টিকুলার আমরা একটি সংখ্যা বের করতে পারবো না, কারণ প্রথমে আমরা দেখে নিই 1-এর বিপরীতে বলেছে। 1-এর বিপরীতে কি হবে না? 1-এর বিপরীতে কোনো সময় 1 আসবে না, কারণ 1-এর বিপরীতের কথাই বলেছে। 1-এর বিপরীতে 1-এর পাশে আছে কি 2, 1-এর বিপরীতে 2 আসবে না। 1-এর পাশে আছে কত? 3, 1-এর বিপরীতে 3 আসবে না। তারপর আরেকটা জিনিস কি আসবে না 1-এর বিপরীতে? এখানে আমরা স্ট্যান্ডার্ড ডাইস দেখেছিলাম আর নন স্ট্যান্ডার্ড ডাইস দেখেছিলাম। স্ট্যান্ডার্ড ডাইসে কি দেখেছিলাম? অপোজিট সাইডের যোগফল 7 হবে, কিন্তু দৃশ্যমান সাইডের যোগফল 7 হবে না। এখানে দৃশ্যমান সাইডের যোগফল 7 হচ্ছে। তাহলে আমাদের 1-এর অপোজিটে কোনো সময় 6 হবে না, কারণ হচ্ছে 1-এর অপোজিটে যদি 6 হয় তাহলে 6 আর 1 যোগ করলে 7 হচ্ছে, মানে ওটা স্ট্যান্ডার্ড ডাইস হয়ে যাচ্ছে। কিন্তু এটা স্ট্যান্ডার্ড ডাইসের উদাহরণ না, আমরা দেখেই বুঝতে পারছি, কারণ এই দুটোর যোগফল 7। খুব সহজে আমরা বুঝে নিতে পারবো জিনিসগুলোকে। তাহলে অপোজিট সাইডে আমার 6 হবে না, অতএব 1-এর বিপরীতে কি হতে পারে? হয় 4 হতে পারে আর 5 হতে পারে। 4 অথবা 5 এই দুটোর যে কোনো একটা আমার অপোজিট সাইডে হবে। আর যখন আমরা কম্পেয়ার করব তখন একটা ডাইসের সঙ্গে নিশ্চয়ই হবে না, দুটো ডাইসের সঙ্গে কম্পেয়ার করব, তখন আমাদের এই দুটোর থেকে যে কোনো একটাকে আমরা বেছে নিতে পারবো। এটা হচ্ছে বোঝার জন্য এই উদাহরণটা দেখালাম, খুব সহজে আমরা বুঝে নিতে পারবো। এরপরে আমরা আরেকটি উদাহরণ দেখে নেব, যার সাহায্যে আমাদের খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে। এবার কম্প্যারিজন মেথডটা দেখব। আমরা কথাটা দেখেই বুঝতে পারছি কম্প্যারিজন মানে কি? তুলনা। আমরা তুলনা কার কার সঙ্গে করব? আমরা তুলনা করতে গেলে মিনিমাম দুটো ডাইস লাগবে। আমরা কি কি ডাইস দেখলাম? স্ট্যান্ডার্ড ডাইস। কম্পেয়ার আমরা স্ট্যান্ডার্ড ডাইসের সঙ্গে করতে পারি। তারপরে আর কি দেখেছিলাম? নন স্ট্যান্ডার্ড ডাইস। আমরা নন স্ট্যান্ডার্ড ডাইসের সঙ্গে নন স্ট্যান্ডার্ড ডাইসের কম্পেয়ার করতে পারি। তারপরে আর একটা দেখেছিলাম কি? স্ট্যান্ডার্ড ডাইস আর নন স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে আমরা কম্পেয়ার কার কার করতে পারি? স্ট্যান্ডার্ড ডাইসের সঙ্গে স্ট্যান্ডার্ড ডাইসের, নন স্ট্যান্ডার্ড ডাইসের সঙ্গে নন স্ট্যান্ডার্ড ডাইসের, আর স্ট্যান্ডার্ড ডাইসের সঙ্গে নন স্ট্যান্ডার্ড ডাইসের। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? ভালো করে দেখলে আমরা বোঝা যাবে। আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। এখানে স্ট্যান্ডার্ড ডাইসের উদাহরণ আছে। এখান থেকে এবার থেকে ডাইস আমরা এভাবে লিখবো না, ডাইস আমরা এভাবে লিখব। এখান থেকে খুব সহজে বের করে নিতে পারবো। এই খোপটা মানেই হচ্ছে এটা, এই খোপটা মানেই এটা, এই খোপটা মানেই মানে এই দাগটা মানেই হচ্ছে এই খোপটা। খুব সহজে আমরা বের করে নিতে পারবো এই খোপ থেকে এই দাগ। অতএব এবার থেকে আমরা ডাইসটাকে এভাবে দেখাবো ওয়াই হিসেবে। তাহলে এখানে স্ট্যান্ডার্ড ডাইসের উদাহরণ কি আছে? 1 2 3, আর আছে 1 4 5। এখানে একটা উদাহরণ দেখে নিচ্ছি স্ট্যান্ডার্ড ডাইস নন স্ট্যান্ডার্ড ডাইসের। 3 4 6 5 2 6। এখানে আমরা দেখে নিতে পারি নন স্ট্যান্ডার্ড আর নন স্ট্যান্ডার্ড। 1 2 3 4 3 1। এখানে স্ট্যান্ডার্ড কি করে বুঝবো আর নন স্ট্যান্ডার্ড কি করে বুঝবো? প্রথমটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কেন হচ্ছে? স্ট্যান্ডার্ড আমরা বলতে পারছি কারণ হচ্ছে পাশাপাশির যোগফল 7 না, পাশাপাশি এটা 5 আর 4 9, 4 আর 1 5, 5 আর 1 6, তিনটের যোগফল এখানে 6 9 আর 5 9 হচ্ছে, 6 9 আর 5 হচ্ছে। তাহলে ওটা হচ্ছে না। এটা 3 আর 2 5, একটাই 5 একটাই 4 একটাই 3, অর্থাৎ 3 4 আর 5 হচ্ছে। আমরা স্ট্যান্ডার্ড ডাইস কি বলেছিলাম? পাশাপাশির যোগফল কোনো সময় 7 হবে না, বা সামনাসামনি যেগুলো দৃশ্যমান সাইড থাকবে সেগুলোর যোগফল 7 হবে না। অর্থাৎ এখানে দুটোর একটাই যোগফল 7 নেই, অর্থাৎ এটাকে আমরা কি বলবো? স্ট্যান্ডার্ড ডাইস বলবো। আর নন স্ট্যান্ডার্ড ডাইস কি বলেছিলাম আমরা? নন স্ট্যান্ডার্ড ডাইস আমরা দেখেছিলাম
পাশাপাশির যোগফল হবে 7, এখানে 4 আর 3 7, এখানে 5 আর 2 7, অতএব 7 যোগফল হয়ে যাচ্ছে। 7 যদি পাশাপাশি যোগফল হয় অপোজিট সাইড কখনো 7 হবে না। তাহলে এখানে স্ট্যান্ডার্ড আর নন স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কি দেখলাম, স্ট্যান্ডার্ডাইজ কোনগুলো, পাশাপাশির যোগফল 7 হবে না, পাশাপাশির যোগফল 7 যদি না হয় অপোজিটের যোগফল 7, আর এখানে পাশাপাশির যোগফল 7, এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখানে কি হলো, দুটোই নন স্ট্যান্ডার্ড, দুটোই নন স্ট্যান্ডার্ড, কারণ 7 7 যোগফল আমরা পেয়ে গেছি এখান থেকে। তাহলে এখানে আমরা স্ট্যান্ডার্ড আর নন স্ট্যান্ডার্ডের কম্প্যারিজনটা পেয়ে গেলাম। খুব সহজে আমরা বুঝতে পারলাম স্ট্যান্ডার্ডাইজ আর নন স্ট্যান্ডার্ডাইজের তুলনা। তাহলে এখান থেকে আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখে নিই, যাতে আমাদের সমস্ত রকম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। ডাইস অ্যান্ড কিউব থেকে আমাদের খুব সহজে আমরা অঙ্ক করতে পারবো। এখানে যখন দুটো ডাইসের তুলনা করব, প্রথম কোশ্চেনটা দেখছি, যখন 2 ডাইসের কম্প্যারিজন করব তখন কি হবে, প্রথম ডাইসটা আছে ধরুন 1 2 3, আর পরের ডাইসটা আছে 1 5 4। এক্ষেত্রে আমাদের 1-এর বিপরীতে কি হবে, 1-এর বিপরীতে কি হবে, এটা আমরা কি করে বের করব। 1-এর বিপরীতে কি হবে এটা আমরা কি করে বের করব, আমরা খুব সহজেই বের করতে পারবো 1-এর বিপরীতে কি হবে। এটা এ, এটা বি। তাহলে কি করব এক্ষেত্রে, এখানে আমরা ক্লকওয়াইজ মানে জিনিসটা জানি, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে কি, ঘড়ির কাঁটা এখান থেকে কোন দিকে ঘোরে, ঘড়ির কাঁটা এদিক থেকে এদিকে ঘোরে। যদি আমরা ক্লকওয়াইজ ঘোরাই সমস্ত কিছু ক্লকওয়াইজই করব, আর যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই সমস্ত কিছু অ্যান্টি ক্লকওয়াইজই করব। এটাকে বলবে ক্লকওয়াইজ আর এটাকে বলবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে দেখতে হবে দুটো আলাদা আলাদা আছে কিউব, এখানে দেখতে হবে কমন কি আছে দুটো কিউবের মধ্যে। দুটো কিউবের মধ্যে কমন যেটা আছে সেটাকে আমরা প্রথমে বেছে নেব। কমন আছে কত, 1। তারপর এই 1-এর সাপেক্ষে প্রথম কিউব ক্লকওয়াইজ ঘোরাবো, ক্লকওয়াইজ ঘোরালে পরেরটা কি আসছে 2, তারপরে আবার ক্লকওয়াইজ ঘোরাবো, পরেরটা কি আসছে 3, তারপরে আবার ক্লকওয়াইজ ঘোরালে কি আসছে 1। এরকম করে সাইকেল চলতে থাকবে। পরেরটার ক্ষেত্রেও সেম, প্রথমে 1টাকে লিখে নেব, 1-এর পরে ক্লকওয়াইজ ঘোরাবো, ক্লকওয়াইজ ঘোরালে কত হচ্ছে 5, তারপরে ক্লকওয়াইজ ঘোরাবো, ক্লকওয়াইজ ঘোরালে কত হচ্ছে 4, তারপরে আবার ক্লকওয়াইজে কত হচ্ছে 1। এখানে 1টাকে কমন রেখে বাকিগুলো আমি পরপর লিখব। এখানে বাকিগুলো পরপর লিখলে যেই সংখ্যাগুলো হচ্ছে, এখানে আসছে 2, এখানে আসছে 5, অতএব 2-এর বিপরীতে 5, এখানে আসছে 3, এখানে আসছে 4, অতএব 3-এর বিপরীতে 4। আমরা খুব সহজেই বের করে নিতে পারবো 2-এর বিপরীতে 5, 3-এর বিপরীতে 4। অতএব এখানে আমরা কি কি পেয়ে গেলাম, 2 3 4 5। বাকি থাকছে কি, একটা কিউবে 6টা সংখ্যা থাকে, 2 3 4 5 চলে গেলে বাকি থাকে কত, 1 আর 6। অতএব 1-এর বিপরীতে হবে 6, এটাই হবে আমার অ্যান্সার। আমরা খুব সহজেই বের করে নিতে পারবো কম্প্যারিজন মেথডে, আমাদের ডাইস বা কিউব থেকে খুব সহজে আমরা অ্যান্সারগুলো বের করে নিতে পারবো। এরপর আমরা আরও একটি উদাহরণ দেখে নেব। তাহলে 2 ডাইসের কম্প্যারিজনে আরও একটা অঙ্ক দেখে নিচ্ছি আমরা, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এই কনসেপ্টে শুধুমাত্র আমরা অঙ্কগুলো করে নিতে পারবো। তাহলে এখানে একটা এক্সাম্পল আছে, এভাবেই লিখি, ABC CED। তাহলে ডি এর বিপরীতে কি আছে, ডি এর বিপরীতে কি আছে আমরা খুব সহজেই বের করতে পারবো। ডি এর বিপরীতে কি আছে আমরা কি করে বের করব, ডি এর বিপরীতে কি আছে আমরা কি করে বের করব। এখানে প্রথমে কি দেখেছিলাম, কমন কি আছে দুটোর মধ্যে সেটাকে আমাকে বের করতে হবে। প্রথমে এটাই সি কমন আছে, সিটাকে লিখে নেব, তারপরে কি আছে বি আছে, তারপরে কি আছে এ আছে। ক্লকওয়াইজ ঘোরাবো, সির পরে বি, বির পরে এ, সির পরে বি, বির পরে এ, সেটাই আমরা লিখলাম। এখানে কি কমন আছে, সি আছে, সি এর পরে কি আছে ডি আছে, সি কমনটা লিখে দিলাম, ডি এর পরে কি আছে ই আছে। তাহলে ডি এর বিপরীতে কি হচ্ছে, আমার অ্যান্সার চেয়েছে ডি এর বিপরীতে কি, ডি এর বিপরীতে হচ্ছে বি। খুব সহজে আমরা অ্যান্সারগুলো বের করতে পারবো শুধুমাত্র কনসেপ্টটাকে কাজে লাগিয়ে। তাহলে
এখানে 2 ডাইস কম্প্যারিজন ছিল, এখানে একটা নাম্বার কমন ছিল। এতক্ষণ আমরা দেখেছি একটা নাম্বার কমন। যদি দুটো ডাইস কম্প্যারিজন দেয় আর দুটো নাম্বার কমন যদি দেয়, দুটো নাম্বার কমন, তাহলে এখানে কি হচ্ছে, প্রথম ডাইসটা আছে ধরুন 1 2 3, দুটো ডাইস, পরের ডাইসটা আছে 1 3 4। এখানে 2 এর বিপরীতে কি আছে, 2 এর বিপরীতে কি আছে, 2 এর বিপরীতে কি আছে আমরা কি করে বের করব? এখানে কমন কি আছে, 1 আর 3, এখানেও 1 আর 3। অতএব 1 আর 3 যেহেতু কমন, এখানেও 1 আর 3 যেহেতু কমন, এদিকে কি আছে 1 আর 3। আমরা যখন ডাইসটা দেখব, ডাইসটা এটা যদি ডাইসটাকে বানাই আমি, তাহলে ডাইসটা আমার কি হচ্ছে, এরকম হচ্ছে, এরকম হচ্ছে। অতএব 1 আর 3 কমন, এর এই পাশে আছে 2, 1 আর 3 কমন, এর উল্টো পাশে কি থাকবে, 4ই থাকবে। অতএব এখানে 2 এর বিপরীতে কত হচ্ছে, 4 হচ্ছে। দুটো সংখ্যা যখন কমন, দুটো সংখ্যা যখন কমন, তখন আমাদের দুটো ডাইসের ক্ষেত্রে দুটো দুটো করে সংখ্যা কমন থাকলে পরে যেই সংখ্যা দুটো আলাদা থাকবে সেই সংখ্যাটাই হবে তার বিপরীতে। এখানে 2 আছে, এখানে 4 আছে, অতএব এই 2 এর বিপরীতে 4 হবে। দুটো সংখ্যা কমন থাকলে পরে আলাদা সংখ্যা দুটো হবে বিপরীতে তার। তাহলে যখন কোনো সংখ্যা কমন থাকবে না তখন আমরা কি করব, যখন কোনো সংখ্যা কমন থাকবে না, এখানে 2 নাম্বার কমন, প্রথমে ছিল 1 নাম্বার কমন, আর এখানে দেব নো কমন, তাহলে তখন আমরা কি করব, একটা ডাইস আছে 1 2 3, আর একটা আছে 4 5 6। আর একটা এক্সাম্পল দেখছি 1 3 4, আর একটা আছে 2 6 5। আমরা এখান থেকে জিনিসগুলোকে দেখে নিই। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দুটো ডাইস কমন, মানে দুটো ডাইস আছে কম্প্যারিজনে, কিন্তু কোনো সংখ্যা কমন নেই। এখানে 1 2 3, এখানে 4 5 6। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, ভালো করে দেখলে পরে স্ট্যান্ডার্ড ডাইস সংখ্যাটা আমরা কি দেখেছিলাম, স্ট্যান্ডার্ড ডাইস সেটাই যেটার ফেসিং সাইড বা দৃশ্যমান সাইডের যোগফল কখনো 7 হবে না। তাহলে এটার কি যোগফল 7 নেই, এটারও যোগফল 7 নেই, তার মানে কি অপোজিট সাইড হবে 7। এটার ক্ষেত্রে অপোজিট সাইড 7, খুব সহজে আমরা বের করে নিতে পারবো। 1 এর বিপরীতে 6, 3 এর বিপরীতে 4, 2 এর বিপরীতে 5। এক্ষেত্রেও তাই, 4 এর বিপরীতে 3, 6 এর বিপরীতে 1, 5 এর বিপরীতে 2। স্ট্যান্ডার্ড ডাইস এটা আমরা খুব সহজে বের করে নিতে পারলাম, এটা স্ট্যান্ডার্ড ডাইস। আর এটা কি আছে, নন স্ট্যান্ডার্ড ডাইস। নন স্ট্যান্ডার্ড ডাইস, নন স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কি দেখেছিলাম, এটা 4 আর 3 যোগ করলে 7, এটা 5 আর 2 যোগ করলে 7, কারণ এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ডাইস। আমরা এখানে কম্প্যারিজন দেখতে পাচ্ছি নন স্ট্যান্ডার্ড আর নন স্ট্যান্ডার্ডের মধ্যে। খুব সহজেই আমরা এগুলো বের করে নিতে পারবো, যাতে আমাদের সমস্ত রকম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখান থেকে সমস্ত কনসেপ্ট আমরা ক্লিয়ার করে ফেলছি ডাইস অ্যান্ড কিউবের। এরপর থেকে আমরা উদাহরণ সহ ব্যাখ্যাগুলো দেখে নেব, তারপরে আমরা চলে যাব পরবর্তী ক্লাসে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন দিয়ে পড়াশোনা করবেন।